হ্যালো ভিউয়ার্স, বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে অনুরাগের ছোঁয়ার আজকের পর্ব আমি শুরু করছি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি ঋত্বিককে বলতে শোনা যায় যে প্রিন্সিপালকে, স্যার এইভাবে কিন্তু আমাদের সময় নষ্ট করা হচ্ছে। দীপা বলে, আমার দোষটা কোথায়, এটা আমাকে বলা হোক, তারপরেই আমি ওনাদের সঙ্গে যাব, তার আগে নয়। দীপা তখন বলে যে কলেজের সিসিটিভি ফুটেজটা চেক করে দেখা হোক। তখন তো ঋত্বিক পুরো ভয় পেয়ে যায়, মনে মনে ভাবতে থাকে, আরে আমার তো তাড়াহুড়োর মধ্যে এই ব্যাপারটা মাথাতেই আসেনি। তখন প্রিন্সিপাল বলে, আচ্ছা ঠিক আছে। প্রিন্সিপাল তখন সিসিটিভি ফুটেজের অংশটা নিজের ল্যাপটপ থেকে বের করেন, আর সেটা দেখতে থাকে সেখানকার পুলিশ এবং বাকি সবাই। সিসিটিভি ফুটেজ সবার দেখা হয়ে যায়। দীপা বলে, আমি কিন্তু ওর গায়ে হাত তুলতে যাইনি, ওই কিন্তু প্রথমে আমার গায়ে হাত দিয়েছিল। ও বলেছিল ওর বয়সে বড় মহিলাদের নাকি ওর খুব পছন্দ, আমাকে নোংরা নোংরা কথা বলেছিল। দীপা বলে, কি বৈশাখী, বলেনি? তোমরা কেন চুপ করে আছো? তোমরা তো সবটাই নিজের চোখে দেখেছো, কি দেখোনি? দীপা বলে এরকম ঘটনা কিন্তু তোমাদের সাথেও ঘটতে পারে, তাই চুপ করে সত্যিটা বলো, চুপ করে থেকো না, না হলে কিন্তু আয়নার সামনে নিজেদের মুখ দেখতে পারবে না। বাকি স্টুডেন্টসরাও তখন বলে যে হ্যাঁ স্যার, ঋত্বিক দীপান্বিতার সাথে এটা করেছে। পুলিশও সেখানে সবটাই শোনে। প্রিন্সিপাল খুব রেগে যায়। প্রিন্সিপাল বলে, হাউ ডেয়ার ইউ ঋত্বিক, তুমি ফার্স্ট বয় হবে, তুমি ভালো রেজাল্ট করবে, বড় ডাক্তার হবে, তার জন্য তুমি প্রিটেন্ড করো, সেটা ঠিক আছে, কিন্তু সবার আগে যেটা দরকার তোমার মানুষ হওয়া। ঋত্বিক বলে যে আই এম সরি স্যার। ঋত্বিক তো ক্ষমা চাইতে থাকে। তখন প্রিন্সিপাল বলে, কিপ ইওর মাউথ শাট। নিজে অন্যায় করে অন্যের নামে অভিযোগ জানানো, এবার যা হবে তোমার বাবার সামনে হবে। ঋত্বিক তো বারণ করতে থাকে প্রিন্সিপালকে, না স্যার আপনি এটা করেন না, স্যার আপনি এটা করবেন না। কিন্তু প্রিন্সিপাল ওর বাবাকে ফোন লাগিয়ে দেয়। প্রিন্সিপাল সনাতন হালদারকে ফোন লাগিয়ে দেয়। সনাতন হালদার স্পিকারে আছে। প্রিন্সিপাল বলে, আপনি কিন্তু স্পিকারে আছেন, আর এখানে সমস্ত স্টুডেন্টরা আছে, সঙ্গে পুলিশও আছে। তখন উনি বলেন, কি পুলিশ কেন? তখন প্রিন্সিপাল বলে, আমরা ঠিক করেছি যে আপনার ছেলেকে আর এই কলেজে রাখবো না, তাকে রাস্ট্রিকেট করব। এটা শুনে তো সনাতন হালদার একটু অবাক হয়ে যায়। ঋত্বিক তো পুরো ভয় পেয়ে যায়। ঋত্বিক দীপান্বিতার সাথে দীপান্বিতাকে অসম্মান করেছে, তার সঙ্গে অসভ্যতা করেছে। এই কলেজে সবাই ডাক্তার হতে আসে, ইফটিজারের এই কলেজে কোনো জায়গা নেই। সনাতন হালদার স্পিকারেই বলেন যে কী সব বলছেন আপনি, আপনার মাথা ঠিক আছে তো? প্রিন্সিপাল তখন বলে, জানি আপনার বিশ্বাস হবে না। ঋত্বিক এই ভুলটা করে ঋত্বিক আবার নিজেই পুলিশ ডেকে এনেছে অন্যকে ধরিয়ে দেবে বলে। আজ একটা ভাইটাল এক্সাম ছিল, সবার সময় নষ্ট হয়েছে এর জন্যে। ওর এত বড় সাহস, কারোর সাথে সমস্যা থাকতেই পারে, কিন্তু তা বলে সেটা এতটা রিভেঞ্জফুল। ডাক্তার হওয়ার কোনো যোগ্যতা নেই ওর। ঋত্বিক বলে, ব্যাপারটা এরকম না, কি হয়েছে আমি বলছি। বাবাকে বলে, আমি তোমাকে সেটা পরে বোঝাবো বাবা। প্রিন্সিপাল কড়াভাবে জানিয়ে দেয় যে আপনি যাই বলুন না কেন, আমার ডিসিশন কিন্তু কিছুতেই বদলাবে না ঋত্বিকের জন্য। ওদিকে সনাতন হালদার স্পিকারে বলে, যেটা আপনি করার করুন, কিন্তু ওকে এখন আপনি আগে একটা চড় মারুন। ঋত্বিক শুনে তো খুব ভয় পেয়ে যায়। সনাতন হালদার বলে, মারুন মারুন, ওকে একটা চড় মারুন, আওয়াজটা যাতে আমার কানে আসে। সনাতন হালদার ঋত্বিকেই বকাবকি করতে থাকে যে এই চড়টা আমার অনেক আগেই মারা উচিত ছিল, তোমার সব কিছুতে লাই দেওয়াটা আমার উচিত হয়নি। পুলিশ বলে যে অন্যায় যা করার তুমি তো করেছো, এবার তুমি আমাদের বোকা বানানোর চেষ্টা করেছো, চলো যা কথা হবে থানায় গিয়ে হবে। ঋত্বিক তো খুব কাকুতি মিনতি করতে থাকে, স্যার আমার এক্সামটা আমাকে দিতে দিন স্যার। ঋত্বিক দীপান্বিতার কাছে ক্ষমা চাইতে থাকে হাত জোর করে। দীপান্বিতার পায়েও পড়ে যায়, বলে প্লিজ আমার কেরিয়ারটা নষ্ট করো না দীপা, আমাকে পরীক্ষাটা দিতে দাও। দীপা তখন অফিসারকে বলে, অফিসার প্লিজ ওকে ছেড়ে দিন, আমার কাছে পরীক্ষা দেওয়াটা যতটা জরুরি ওর কাছেও ততটাই জরুরি, ওকে পরীক্ষাটা দিতে দিন, আমি চাই না যে একটা স্টুডেন্টের ভবিষ্যৎ নষ্ট হোক, প্লিজ স্যার। দীপা চলে যায়। যাওয়ার আগে ঋত্বিককে বলে যে আশা করি তুমি আর এরকমটা কখনো করবে না। সত্যি মিথ্যেটা তো একদিন প্রমাণ হতোই ঋত্বিক, কিন্তু আজ তুমি যে সময়টা নষ্ট করলে সেটা তো কোনোদিনও ফিরে আসবে না। সময়ের মূল্য দিতে শেখো, বলেই দীপা চলে যায়। পুলিশও চলে যায়। আর এদিকে ঋত্বিক মনে মনে ভাবতে থাকে, সময়ের মূল্য, তার আগে এই ইনসাল্টের হিসেব মেটাবো আমি দীপান্বিতা মজুমদার, এত সহজে আমি তোমাকে ছাড়বো না। এই সমস্ত কথাই ভাবতে থাকে ঋত্বিক। এদিকে লাবণ্য আর জয় এসেছে সূর্যকে পিক আপ করতে, সাথে দীপাকেও। সূর্য চলে আসে, বলে আরে মা তোমরা? লাবণ্য বলে, হ্যাঁ আসলে তোমার পরীক্ষা চলছে তো ভাবলাম যে তোমাকে পিক আপ করতে চলে আসি। তো পরীক্ষা কেমন হয়েছে? সেই সময় দীপাও চলে আসে। দীপাকেও জিজ্ঞাসা করে লাবণ্য, কিন্তু প্রশ্নটা আবার সূর্যের দিকে ঘুরিয়ে নেয় যাতে সূর্য বুঝতে না পারে। বলে, পরীক্ষা কেমন হয়েছে? সূর্য বলে, অ্যাজ ইউজুয়াল, আমার তো ভালোই হয়েছে, আমি সব পেরেছি। তখন জয় বলে, হ্যাঁ তুই তো ফার্স্ট বয়, তুই তো সবই পারবি। তখন দীপান্বিতাকে রিকোয়েস্ট করে সূর্য বলে আর কি, আর দীপান্বিতা কি করবে? তখন বলে লাবণ্যরা যে ও চলে যাবে আমাদের সাথে, আমরা এসেছি, তবে হ্যাঁ পেছনে বসে যাবে। তখন দীপান্বিতা বলে যে না না, আমি বাসে করে চলে যাব। তখন জয় বলে, কেন, আমরা তো নিয়ে এসেছি, তুমি শুধু শুধু কষ্ট করতে যাবে কেন, তোমাকে নিয়েই যাব আমরা। লাবণ্য বলে, আমি লাবণ্য সেনগুপ্ত, আমার কথার খেলাপ যাতে না হয়, আমি যখন বলে দিয়েছি তখন তোমাকে যেতেই হবে। সূর্য তখন দীপাকে রিকোয়েস্ট করতে থাকে, দেখো দীপা প্লিজ চলো, না হলে কিন্তু মা রেগে যাবে, তুমি তো সবই জানো।
তখন দীপাকে রিকোয়েস্ট করতে থাকে সূর্য যাওয়ার জন্যে। দীপা তখন চলে যায় ওদের গাড়িতে। এদিকে গাড়িতে যেতে যেতে একটা সাইনবোর্ডে সূর্য মিসকার ছবি দেখে আর বলে, এই আমি মিসকার ছবি দেখলাম একটা সাইনবোর্ডে। বাকিরা এটা সেটা বলে কাটানোর চেষ্টা করে। লাবণ্য বলে, ও কি করে থাকবে, ও তো বিদেশে আছে। সূর্য বলে, না আমি ঠিক দেখেছি, আমি বললাম যে এটা মিসকারই ছবি। দীপা তখন মনে মনে ভাবতে থাকে, আমি জানি যে আপনি এটা কেন করছেন, কিন্তু এতে তো আমারও খারাপ লাগে, কষ্ট হয়। জয় তখন বলে, ছাড় না দাদাই, চল না আজকে তুই আর দীপা দিয়ে এত ভালো এক্সাম দিয়েছিস, আমরা সবাই মিলে একটা কফি খেতে যাই। কি রে, যাবি তো? তখন দীপা বলে, আমি যাব না, আমাকে প্লিজ এখানেই নামিয়ে দিন। সূর্য বলে, কেন তুমি যাবে না? লাবণ্য তখন বলে, ওকে বলে দাও তোমার বান্ধবীকে যে ও আমাদের সঙ্গে যেতে পারে, আমি ওকে অপছন্দ করি ঠিকই, কিন্তু তবুও ও আমাদের সাথে যেতে পারে। সূর্য তখন বলে যে, বলছি শোনো, তুমি আর না করো না, তুমি আমাদের সাথেই চলো। সবাই তখন একটা ক্যাফেতে চলে আসে। সূর্য তো ক্যাফেটাকে বারবার করে ঘুরে দেখতে থাকে, যেন ওর খুব চেনা ক্যাফেটা। দীপার তো মনে আছে এই ক্যাফেতে ওরা দুজনেই আসতো কফি খেতে। সূর্যের সামনে একটা ছবি ভেসে ওঠে, কোনো একটা মেয়ের সাথে সে আসতো, সেই মেয়েটা একদিন তাকে গোলাপও দিচ্ছিল এখানেই। এই সমস্ত কিছু খুব ঝাপসা হয়ে যায় সূর্যের সামনে, কিন্তু কিছুতেই তার মনে পড়ে না। জয় তখন বলে, দাদাই দাঁড়িয়ে আছিস কেন, চল বস। সূর্য তখন বলে, এই জায়গাটা আমার খুব চেনা, আমি কি এর আগে কখনো এখানে এসেছি? তখন দীপা বলে, আপনার কি কিছু মনে পড়ছে? সূর্য বলতে থাকে, এই জায়গাতে আমি একা আসিনি, আমার সঙ্গে কেউ একজন এসেছিল, কিন্তু কবে এসেছিলাম আমি এখানে, এই সমস্ত কিছুই মনে করতে থাকে। জয় বলে, আচ্ছা ঠিক আছে তুই বস, তারপর কথা হবে। এদিকে দীপা আর লাবণ্য মানে আস্তে করে কথা বলতে থাকে যে মনে হয় ওর কিছু মনে পড়ছে। দীপা বলে, মা আসার সময় হোর্ডিংয়ে ও কিন্তু মিশকার ছবি দেখেছে, উনি কিন্তু বারবার করে এটা মনে করবেন আর আমাদেরকে প্রশ্ন করবেন, যেটা কিন্তু খুব চিন্তার বিষয়। লাবণ্য তখন বলে, হ্যাঁ। দীপা তখন বলে যে, এবার আপনিই দেখুন মা কি করে সবটা সামলাবেন। লাবণ্য তখন বলে, আচ্ছা ঠিক আছে আমি দেখে নিচ্ছি। সূর্য আর জয় তো বসে গেছে। এদিকে দীপা বসতে গেলে লাবণ্য বলে, ও যাতে আমার সামনে না বসে। সূর্য তখন বলে, মা এটা পাবলিক প্লেস, কেন এরকমটা করছো? দীপা বলে, সূর্য দোষটা আমারই। তখন সূর্য বলে, দীপা তুমি এখানে বসো। দীপা বলে, তোমার পাশে? সূর্য বলে, হ্যাঁ, প্রবলেম আছে? লাবণ্য তো মনে মনে হাসতে থাকে। সূর্য বলে, দেখো মায়ের কথাই তুমি কিছু মনে করো না, মা এরকমই, মায়ের হয়ে আমি তোমাকে সরি বলছি, প্লিজ তুমি বসো। দীপা তখন দাঁড়িয়ে থাকে। সূর্য বলে, কি হলো, বসো। দীপা তখন বলে, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। আর দীপা লাবণ্যকে ইশারা করে দেয়। লাবণ্য তখন বলে, ঠিক আছে আমার জন্য একটা ব্ল্যাক কফি বলে দাও, আমি একটু ওয়াশরুম থেকে আসছি, বলে লাবণ্য চলে যায়। সূর্য এদিকে চিন্তা করতে থাকে, মার বোধহয় আমার দীপান্বিতাকে সাপোর্ট করাটা পছন্দ হয়নি। এদিকে দুজনে আবার একসঙ্গে বাথরুমে গেল, এই নিয়ে তো সূর্য খুব চিন্তা করতে থাকে। এদিকে তো সূর্যের পেছনের ছবিগুলো বারবার মনে আসতে থাকে, যে ও গিটার বাজিয়ে গান করেছিল এই জায়গাতে, দীপান্বিতা তার সঙ্গে ছিল, এই সমস্ত কথা সে ভাবতে থাকে, কিন্তু ছবিগুলো খুব ঝাপসাভাবে আসে সূর্যের সামনে, কিছুতেই তার মনে পড়ে না। কফি হাউসে সেই গানটাই বাজছিল, যেই গানটা সূর্য দীপাকে কফি হাউসে গিটার বাজিয়ে করে শুনিয়েছিল। সূর্য বলতে থাকে, এই গানটা আমার খুব চেনা। এদিকে লাবণ্য আর দীপা কথা বলতে থাকে। দীপা বলে, মা আমি আর একই জিনিস বারবার করতে পারছি না, সেই একই মুখ একই চোখ, মিশকা আবার ফিরে আসবে আমাদের জীবনে, ও যেন না থেকেও আছে। লাবণ্য তখন বলে, আচ্ছা এই সেই বোন যাকে তুমি দাহ করার জন্য দেখেছিলে? দীপা বলে, আমি জানি না মা, সবসময় এই মুখটাই আমাদের মাঝখানে কেন চলে আসে। দীপা বলে, এতদিন মিশকার কোনো বোন আছে বলে আমি শুনিনি, আর এখন দেখছি আসার সময় মেয়েটার হোর্ডিংয়ে পোস্টার, তাহলে কি মেয়েটা কলকাতাতেই আছে? দীপা তখন লাবণ্য তখন বলে, আমি এসব কিছু জানি না, তবে জানি সামনে আরও কিছু ঝড় উঠতে চলেছে। এদিকে ডাক্তারের কথা অনুযায়ী আমরা যদি তাকে সূর্যের সামনে নিয়ে আসি, তাহলে সূর্যের পুরনো স্মৃতি মনে পড়তে পারে। এইসব নিয়ে আমরা পরে বাড়িতে কথা বলবো, আমি এখন এগোচ্ছি, তুমি এসো কেমন। এদিকে সূর্য বলে, আমি একটু গিয়ে দেখছি কেমন। আর জয় বলে, কি করবি, এই বলে জয় আটকাতে থাকে। দেখা যায় ঠিক সেই সময় টিস্কা সেখান দিয়ে ফোনে কথা বলতে বলতে আসছে, সেই কফি হাউসেই। জয় তো দেখে ফেলে, জয় তো খুব অবাক হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে লাবণ্য সরিয়ে নিয়ে চলে যায় টিস্কাকে। তখন টিস্কা বলে, আরে ম্যাম কি করছেন আপনি, হোয়াট আর ইউ ডুইং? তখন লাবণ্য বলে, মিশকা তুমি এখানে কি করছো? তখন একটু হেসে টিস্কা বলে, ম্যাম আপনার কোথাও ভুল হচ্ছে, আই এম নট মিশকা, আই এম টিস্কা, টিস্কা রে। কিন্তু আপনি আমার হাত ধরে এইভাবে টেনে আনলেন কেন? লাবণ্য বলে, আম সরি মিশকা, টিস্কা, আচ্ছা তুমি যেই হও, শোনো তোমার সাথে আমার জরুরি কথা আছে। টিস্কা তখন বলে, কিন্তু আপনি তো আমাকে ভালো করে চেনেন না। লাবণ্য তখন বলে, অ্যাকচুয়ালি মিশকাকে আমার ছেলে খুব ভালো করে চিনতো, তারা একসঙ্গে পড়াশোনা করতো, আমি লাবণ্য সেনগুপ্ত। এই নামটা শুনে টিস্কা বলে, লাবণ্য সেন, রাইট রাইট, আমার তো আপনার সঙ্গে একটু দরকার আছে, আমি আসতাম আপনার কাছে। লাবণ্য বলে, আমার কাছে যেতে? তখন টিস্কা বলে, হ্যাঁ আমি ভাবছিলাম যে কি করে আপনার সাথে মিট করা যায়। আর ঠিক সেই সময় দীপা আসে সেখানে। দীপা একটু অবাক হয়, বলে, মিশকা তুমি এখানে? টিস্কা হাসতে হাসতে বলে, আবার। তখন দীপা বলে যে, মা একটু আগে ওর সম্পর্কে আমাদের কথা হচ্ছিল না,
আর ও এখন এখানে কি করে? টিস্কা বলে, এক সেকেন্ড, আমি আপনাকে কোথায় একটা দেখেছিলাম না? তখন লাবণ্য বলে, ও আমার ছেলের বউ। লাবণ্য তখন দীপাকে থামিয়ে বলে, একটু দাঁড়াও দাঁড়াও, আমি কথা বলছি। লাবণ্য তখন সূর্যের কথাটা বলতে থাকে টিস্কাকে। সূর্যের সব কথাই খুলে বলে লাবণ্য টিস্কাকে। টিস্কা বলে যে, হ্যাঁ, তাতে আপনি আমাকে কি করতে বলছেন? লাবণ্য বলে, তুমি তো জানো যে মিশকা হুবাহু তোমার মতো দেখতে, আর আমার ছেলের খুব ভালো বন্ধুও ছিল মিশকা। তো তুমি যদি মিশকা সেজে আমার ছেলের সামনে যাও, ও হয়তো চিনতে পারবে সেক্ষেত্রে, আর ওর হয়তো স্মৃতি ফিরে আসতেও অনেকটা সাহায্য হবে। টিস্কা তখন লাবণ্যর দিকে তাকায়। দীপা তখন মনে মনে ভাবে, মা রেস্টলেস হয়ে আছেন, এই কাজটা করাটা কি ঠিক হবে? কারণ এই মুখ, এই চোখ আমাদের জীবনে অনেক কিছু কেড়ে নিয়েছে। তাই সেটা অন্য কোনো মুখ বা অন্য কোনো মানুষ হলেও আমি আর এই মুখটাকে বিশ্বাস করতে পারবো না। টিস্কা তখন বলে যে, সরি, আমি আমার বোনের নাম নিয়ে কোনো কাজ করতে পারবো না, তার মধ্যে এটা এত বড় একটা মিথ্যা, সরি, আমি এটা করতে পারবো না। লাবণ্য খুব করে রিকোয়েস্ট করতে থাকে টিস্কাকে এটা করার জন্য। টিস্কা তো কিছুতেই রাজি হয় না, বলে, না না, এটা করার জন্য আমার মন সায় দিচ্ছে না। লাবণ্য তখন মনে মনে ভাবে, মিশকার মতো এত বড় একটা মিথ্যেবাদী মেয়ের এরকম একটা বোনও হতে পারে। টিস্কা বলে, আচ্ছা যাই হোক, আপনাকে আমি কেন খুঁজছিলাম সেটাও আপনার জানা দরকার। এই জায়গাটা অ্যাকচুয়ালি কোনো সঠিক জায়গা নয় এই কথাগুলো বলার। ইউ টু ওয়ান থিং বলে তার কার্ডটা লাবণ্যকে দিয়ে দেয়। আপনি এই কার্ডটা রাখুন, এটা আমার কার্ড, আমরা বরঞ্চ অফিসে মিট করে কথা বলি। লাবণ্য বলে, অফিসে এখন কি বলা যাবে একটু কিছু? তখন টিস্কা বলে, অ্যাকচুয়ালি লাবণ্য সেন, অ্যাকচুয়ালি মিসেস সেনগুপ্ত, আপনার সঙ্গে আমার কাস্টাডি রিলেটেড কিছু কথা ছিল। এটা শুনে তো দীপা আর লাবণ্য একটু অবাক হয়ে যায়। টিস্কা বলে যে, আমি জানতে পেরেছি যে মিশকার একটা বেবি হয়েছিল, প্রবাবলি এ বয়, তো সেই জন্যই আর সে নাকি আপনাদের সঙ্গেই থাকে। বা লাবণ্যর দিকে তাকায়। টিস্কা বলে, এই পৃথিবীতে আমার কেউ নেই, মা বাবাও মারা গেছেন, একমাত্র ব্লাড রিলেটেড বলতে ওই বেবিটাই আছে, তাই ওকে আমি নিজের কাছে রাখতে চাই। আর এটা শুনে দীপা আর লাবণ্য খুব অবাক হয়ে যায়। দীপা বলে, কিন্তু এইভাবে হুট করে চলে আসলে কিভাবে হয়? তখন টিস্কা বলে, না না, একেবারেই হুট করে নয়, আইনের দিক থেকে যা যা করণীয় আমি সবটাই করব। আর তাছাড়া আপনি তো বললেন যে আপনার ছেলে মানসিকভাবে ঠিক নয়, তো আমার তো বেবিকে এই মুহূর্তে নিয়ে যাওয়া উচিত, তাই না? দীপা বলে, দেখুন, এতদিন যখন ছোট ছেলেটার কোনো অসুবিধে হয়নি, এখনও হবে না। তখন মিসকা বলে, এক্সকিউজ মি ম্যাম, সরি, টিস্কা বলে, আমার কিন্তু ওর কাস্টাডি নেওয়ার পুরো রাইট আছে, ওকে? দীপা তখন বলে যে, এটা আমার জানার কোনো দরকার নেই যে আপনার কি অধিকার আছে আর কি নেই। দীপা উত্তেজিত হয়ে পড়ে। লাবণ্য তখন দীপাকে থামায়, বলে যে, তুমি একটু চুপ করো, আমি এই বিষয়টা নিয়ে কথা বলছি। দীপাকে বলে যে, দীপা প্লিজ তুমি ওখানে যাও, আমি এই ব্যাপারটা নিয়ে কথা বলে আসছি, ওরা একা আছে, তখন ওরা প্রশ্ন করতে পারে, বলে দীপাকে পাঠিয়ে দেয়। টিস্কা তখন লাবণ্যকে বলে, দেখুন, আমি জানি যে আমার বোন খুব একটা ভালো মনের মেয়ে ছিল না, কিন্তু তার মধ্যে বাচ্চাটার কি দোষ বলুন তো? টিস্কা বলে, না না, তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই, আপনারা সময় নিন, কিন্তু ভবিষ্যতে যদি আপনার ছেলে সুস্থ না হয় তাহলে তো বাচ্চাটাই সাফার করবে, তাই না? এখন আপনারা সামলে নিচ্ছেন, ভবিষ্যতে তো নাও পারতে পারেন। আর বাচ্চাটার মা নেই ঠিকই, কিন্তু আমি আছি। লাবণ্য বলে, আমি বুঝতে পারছি। তখন লাবণ্যকে থামিয়ে টিস্কা বলে, কার্ডটা যত্ন করে রাখবেন প্লিজ, আর ওখান থেকে চলে যায়। আর যাওয়ার সময় এটা বলে যায় যে, আপনি যদি 7 দিনের মধ্যে আমার সঙ্গে যোগাযোগ না করেন তাহলে আমার লয়ার আপনাদের সাথে যোগাযোগ করবে। লাবণ্য চলে যায়। আর এদিকে টিস্কা বলে, আবার সূর্যর সাথে দেখা করতে হবে। টিস্কা, উপস, মিসকা, তার মানে এ টিস্কা নয়, এ হচ্ছে মিসকা। মিসকা বলতে থাকে, সূর্যের সাথে তো আমাকে দেখা করতে হবেই আন্টি, আর আপনি আমাকে ওর কাছে নিয়ে যাবেন। মানে আবার শুরু হয়ে যায় গল্পে মিশকার নতুন চাল। দীপা, তুমি এবার আমার আর কোনো ক্ষতি করতে পারবে না, কিছুই করতে পারবে না। আর তোমরা যে হোর্ডিংটা দেখেছো জানো, এই হোর্ডিংটা বানাতে আমাকে কত পরিশ্রম করতে হয়েছে। ইউ নো হোয়াট, মিশকা সেন ইজ জিনিয়াস। এই সমস্ত কথাই বলতে থাকে মিশকা। এদিকে দীপা এসে বলে সূর্যকে যে, আপনি ঠিক আছেন তো? তখন জয় বলে, আজ ঠিকই আছে দাদাই, আসলে এই গানটা শুনে নাকি দাদাই কিছু একটা মনে পড়ছে। গানটা দীপাও শোনে। দীপা শুনে বলে, কি হয়েছে সূর্য, বলো আমাকে। তখন সূর্য বলে, আচ্ছা দীপানিতা, তোমার সাথে কি আমি এর আগে এই ক্যাফেতে এসেছিলাম? দীপার সেই দিনের কথাগুলো মনে পড়ে, যেদিন সূর্যের সাথেও এই ক্যাফেতে এসেছিল, আর বলে, তোমার কি মনে হচ্ছে? সূর্য বলে, বুঝতে পারছি না, কোথাও কি একটা ভুল হচ্ছে, ছাড়ো। তখন লাবণ্য আসে, বলে, কি হচ্ছে? সূর্য তখন কারো কথা না শুনে বলে, আমি বাড়ি যাব, আর বাইরে চলে যায়। এদিকে সবাই বাড়ি চলে আসে। এসে তখন জয় দীপাকে প্রশ্ন করে, আচ্ছা তুমি কি সত্যি সত্যি শ্মশানে মিসকাকে দেখেছিলে? আর মা, তুমি এসব কি বলছো? মেয়েটা আসবে, বীরকে নিয়ে চলে যাবে, এইসব আবার কখনো হয় না? অন্য তো বলতে থাকে, আমাদের তো এখন উচিত সূর্যকে সুস্থ করে তোলা, এই কথাটাই ভাবার, আর সেই জন্যই মেয়েটার আসাটা খুব জরুরি।
লাবণ্য সেন বলে যে এক্ষুনি ওই ডক্টর চলে আসবে যাকে মিস্টার সান্যাল অ্যাপয়েন্ট করে গেছেন। তখন দীপা বলে এটা একটা কীরকম ব্যাপার হয়ে গেল না যে হঠাৎ করে মিস্টার সান্যাল ডক্টর সান্যাল উবে গেলেন, হঠাৎ করে চলে গেলেন উনি কাউকে কিছু না বলে। অন্য বলে আমি নিজে ওনার সাথে গিয়ে কথা বলে এসেছি। তখন দীপা বলে আপনি ডক্টর সান্যালের সাথে কথা বলেছেন কি? তখন লাবণ্য বলে না। দীপা বলে তাহলে? দীপা সবাইকে বলতে থাকে কেন জানি না আমার মনে হচ্ছে যে ডক্টর সান্যালের কোনো রকম বিপদ হয়ে যায়নি তো। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। আর আজকের পর্ব এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। দেখা হচ্ছে আগামীকালকে অনুরাগের ছোঁয়ার নতুন আপডেট নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো সবাই।